একদিনে 4 দেশে ইসরায়েলের মুহুর্মুহু হামলা। একদিনে 4টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়ে অন্তত 54 জনকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েল একই দিনে ইয়েমেন, লেবানন এবং সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। আল জাজিরা বলছে, ইয়েমেনে হোদেইদায় অন্তত 30টি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া লেবানন ও সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে গত রোববার গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলে জানা যাচ্ছে। ইতোমধ্যেই হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাকি জিম্মিদের ফিরিয়ে আনার হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা রোববার সন্ধ্যায় গাজায় হামলা বাড়ানো নিয়ে বৈঠকে বসে। সেসব বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, আগামী কয়েক মাস ধরে পর্যায়ক্রমে গাজায় সামরিক হামলা বৃদ্ধির এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে মন্ত্রিসভা। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বড় ঘোষণা। আন্তর্জাতিক আইন অনুযায়ী পরমাণু জ্বালানি চক্র পরিচালনার অধিকার রয়েছে, এ কথা পুনর্ব্যক্ত করে একটি বড় ঘোষণা দিয়েছে ইরান। ওমানে ইরান যুক্তরাষ্ট্র নির্ধারিত 4র্থ দফার পরোক্ষ আলোচনা হঠাৎ স্থগিত হওয়ার পরই দেশটি এই অবস্থান জানায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্র পরিচালনার অধিকার রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পরমাণু অস্ত্র উৎপাদন না করেও অনেক এনটিপি স্বাক্ষরকারী দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে থাকে। ইরানও এই অধিকার থেকে বঞ্চিত নয়, এ অধিকার সবার। আরাকচির এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আরাকচি বলেন, সর্বোচ্চ দাবি আর উত্তেজক বক্তব্য কেবল সাফল্যের সম্ভাবনাই ক্ষুণ্ণ করে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, বিশ্বে যারা ইউরেনিয়াম সমৃদ্ধ করে তারাই মূলত পারমাণবিক অস্ত্রধারী। তবে বাস্তবে জার্মানি, জাপান ও ব্রাজিলের মতো দেশগুলোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি রয়েছে, অথচ তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। এদিকে শনিবার ওমানে ইরান যুক্তরাষ্ট্র 4র্থ দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়। ওমান জানিয়েছে, লজিস্টিক কারণে আলোচনার সময় পিছিয়ে দেওয়া হয়েছে, তবে নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এক ইরানি কর্মকর্তা বলেন, আলোচনার সময়সূচি এখন যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর নির্ভর করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে রয়েছে তেল বিক্রি ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতি সমর্থনের অভিযোগ। এর জবাবে ইরান বলেছে, ওয়াশিংটন বিরোধপূর্ণ বার্তা পাঠাচ্ছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করছে। ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে ইউরোপের মধ্যে উদ্বেগ রয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানুয়েল বারো সম্প্রতি মন্তব্য করেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে, তবে তেহরান এই দাবি একেবারে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে। আর এক ভয়ানক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝে আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তান সোমবার সফলভাবে 120 কিলোমিটার পাল্লার ফাতা সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এই উৎক্ষেপণটি চলমান সামরিক মহড়া এক্স ইন্ডাসের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা সহ বিভিন্ন প্রযুক্তিগত বৈশিষ্ট্য যাচাই করা। পাকিস্তানের সংবাদ মাধ্যম বলছে, ফাতা সিরিজের এই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের কৌশলগত অস্ত্র ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি উন্নত নেভিগেশন সিস্টেম ও টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির মাধ্যমে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এর আগে শনিবার পাকিস্তান আবদালি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। এই ক্ষেপণাস্ত্র 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম।
কথা দিচ্ছি আমরা শান্ত থাকব। কাশ্মীরের পেহেলগামের হামলাকে ভারতের পূর্ব পরিকল্পিত হামলা উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন, আমাদের নিয়ে দুশ্চিন্তা করবেন না, বরং অন্যদিকে মনোযোগ দিন। আমি আপনাদের কথা দিচ্ছি আমরা শান্ত থাকব। সোমবার ইসলামাবাদে পাকিস্তানি পররাষ্ট্র দপ্তরের অধীন সংস্থা ইনস্টিটিউট অফ রিজিওনাল স্টাডিজের রিজিওনাল ডায়ালগ 2025 নামের একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইশাক দার বলেন, পাকিস্তান বিশ্বাস করে পেহেলগাম আক্রমণ ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ থেকে মনোযোগ অন্যদিকে সরিয়ে ফেলার একটি প্রচেষ্টার অংশ। এটি স্বপরিকল্পিত হতে পারে। ইশাক বলেন, আমরা বিশ্বাস করি যা ঘটেছে তা হলো ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ, ভারতের অবৈধভাবে অধিকৃত কাশ্মীরে চলমান মানবাধিকার লঙ্ঘন থেকে মনোযোগ সরানোর জন্য এবং সংকীর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য আমি পেহেলগামের কথা বলছি। ভুলে যাবেন না যে আগামী কয়েক মাসের মধ্যে ভারতে কিছু উপনির্বাচন আসছে। তিনি সতর্ক করে দিয়ে ভারতের পদক্ষেপগুলোকে একতরফা, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং অত্যন্ত উস্কানিমূলক বলে অভিহিত করে বলেন, এই ষড়যন্ত্রের পরিণতি ভারতের সীমানা ছাড়িয়েও অনেক দূরে বিস্তৃত। তিনি উল্লেখ করেন, একটি পরিচিত ধরন অনুসরণ করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর জন্য একটি পরিকল্পিত এবং পূর্ব পরিকল্পিত প্রচেষ্টা চলছে বলে মনে হচ্ছে। প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলা, উস্কানিমূলক বক্তব্য ব্যবহার করা, যুদ্ধের উস্কানি দেওয়া এবং আগ্রাসন ও একতরফা পদক্ষেপের অজুহাত হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে। ভারত সরকারের প্রতি ইঙ্গিত করে ইশাক জোর দিয়ে বলেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংকীর্ণ নির্বাচনী লাভের বেদিতে বলি দেওয়া যাবে না। তিনি বলেন, এটি একটি বিপজ্জনক রাজনৈতিক খেলা এবং জুয়া যা এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। গাজা দখলের ছক পাকা, হামলা বাড়াচ্ছে ইসরায়েল। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরো বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এই পরিকল্পনার মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডটি পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাকি জিম্মিদের ফিরিয়ে আনা আর হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা এর কারণ হিসেবে বর্ণনা করেছে। তবে প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সামনের সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরই এই পরিকল্পনা কার্যকর হতে পারে। আরও জানা যাচ্ছে, প্রাইভেট কোম্পানির মাধ্যমে গাজায় মানবিক সহায়তা সরবরাহ ও বিতরণের একটি পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। এর ফলে 2 মাস ধরে সেখানে ত্রাণ সরবরাহে যে অবরোধ তার অবসান হতে পারে। ওই অবরোধের কারণে সেখানে খাবার ও অন্য জরুরি জিনিসপত্রের ব্যাপক সংকট দেখা গিয়েছে বলে জাতিসংঘ বলেছে। তবে জাতিসংঘ ও অন্য দাতা সংস্থাগুলো বলছে, এই প্রস্তাব মানবিক সহায়তা কর্মকাণ্ডের মূলনীতির বিরোধী এবং তারা এতে কোনো সহায়তা করবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা রবিবার সন্ধ্যায় গাজায় হামলা বাড়ানো নিয়ে বৈঠকে বসে। সেসব বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, কয়েক মাস ধরে পর্যায়ক্রমে গাজায় সামরিক হামলা বৃদ্ধির এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রথম পর্যায়ে গাজার আরও কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়ে মিশর আর ইসরায়েলের মধ্যে থাকা বাফার জোনের এলাকা বৃদ্ধি করা হবে। এর ফলে হামাসের সঙ্গে নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনার বাড়তি সুবিধা পাবে ইসরায়েল। ইসরায়েলি একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হারেজ সংবাদপত্রকে বলেছেন, নেতানিয়াহু বলেছেন, এর ফলে রেড দেওয়ার উদ্দেশ্য অভিযানের বদলে সামরিক হামলার নতুন লক্ষ্য হবে গাজায় স্থায়ীভাবে দখল কায়েম করা এবং সেখানে ইসরায়েলের টেকসই উপস্থিতি নিশ্চিত করা। ড্রোন হামলায় মস্কোর সব বিমানবন্দর বন্ধ। ইউক্রেন মস্কোর দিকে রাতভর ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এ কারণে মস্কোর 4টি বড় বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়, যাতে মানুষ নিরাপদে থাকে। মস্কোর মেয়র জানিয়েছেন, অন্তত 19টি ড্রোন শহরের দিকে আসছিল, কিন্তু সেগুলো শহরে ঢোকার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। কিছু ড্রোনের টুকরো শহরের একটি বড় রাস্তার উপর পড়েছে, তবে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এই নিয়ে টানা দ্বিতীয় দিন ইউক্রেন থেকে ড্রোন হামলা হয়েছে বলে দাবি করে রাশিয়া। আগের রাতে তারা 26টি ড্রোন ধ্বংস করেছে বলে জানায়। এদিকে ইউক্রেন এখনো এ নিয়ে কিছু বলেনি। তবে ইউক্রেনের কিছু শহরেও রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়ার সীমান্তের কুরস্ক এলাকায়ও যুদ্ধ চলছে। ইউক্রেন বলছে তারা কুরস্কে রাশিয়ার ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে আঘাত করেছে। রাশিয়া বলছে ইউক্রেন তাদের সীমান্ত পার হয়ে হামলা চালিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করেছে এবং এতে 2 কিশোর আহত হয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তবর্তী সুমি এলাকার কিছু গ্রামে মানুষকে সরে যেতে বলা হয়েছে। ধুলোয় দম বন্ধ অবস্থা, ইরাকে শত শত মানুষ হাসপাতালে। উত্তর ইরাক জুড়ে ভয়াবহ ধূলিঝড়ের আঘাতে দম বন্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সোমবার দিবাগত এই ধূলিঝড়ে শত শত মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দিয়ালা প্রদেশে 300-র বেশি মানুষকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ফারিস আল আজাউই। তবে আসার কথা এখনো পর্যন্ত কোনো গুরুতর অবস্থা শনাক্ত হয়নি। অন্যদিকে ধূলিঝড়ের কারণে সড়ক দুর্ঘটনায় 3 জন
জন নিহত ও 5 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। ইরাকে সাধারণত বসন্তের শেষ থেকে গ্রীষ্মকাল পর্যন্ত মৌসুমী ধূলিঝড় দেখা দেয়, তবে আবহাওয়াবিদদের ধারণা মে মাসের দ্বিতীয়ার্ধে ঝড়ের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে। ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অতিমাত্রায় উত্তেজনার জেরে যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসায় এ দুটি দেশ বর্তমানে খাদের কিনারায় আছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব বলেন, গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ উত্তেজনার মধ্যে রয়েছে এবং বর্তমানে দুই দেশই রীতিমতো ফুটন্ত অবস্থায় আছে। যদি সত্যিই যুদ্ধ বেঁধে যায় তাহলে ওই অঞ্চলের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যেহেতু উভয় দেশই একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই বর্তমানে উভয়েরই উচিত হবে শান্ত থাকা। একমাত্র তাহলেই খাদের কিনারা থেকে সরে আসা সম্ভব। আমি ভারত ও পাকিস্তান উভয়কে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। গত 22 এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাম জেলার বৈশরণ তৃণভূমিতে পর্যটকদের উপর হামলা চালায় কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত 26 পর্যটককে গুলি করে হত্যা করে। আহত হন আরো বেশ কয়েকজন। নিহতরা সবাই পুরুষ। বস্তুত 22 এপ্রিলের হামলা ছিল 2019 সালের পুলওয়ালা হামলার পর জম্মু ও কাশ্মীরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে দেশটি সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধ সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এ হামলাকে ঘিরে গত 2 সপ্তাহ ধরে তীব্র উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার 2 চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির সেনাবাহিনীকে যে কোনো সময় পাকিস্তানে অভিযান শুরুর অনুমতি দিয়েছেন। অন্যদিকে পাকিস্তান গত কয়েকদিনে 2 দফা পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।